স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তখনকার ভসভস আওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখল ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ডার করছেন, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরও 3জন কাজের মহিলা নিয়ে। মায়ার মাকে দেখা গেল নকশি পিঠা বাজতে। ছোট চাচি সেই পিঠা শিরায় চুবিয়ে বড় থালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়া হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ার ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখেই বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের, জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যা বলে বলল, জুই সারা রাত পড়েছে চাচি, তাই এখন ঘুমোচ্ছে। 10টার আগে উঠবে না। সামনে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এই জন্য পড়াশোনার চাপটাও বেশি। ওকে এখন ডেকো না। মায়ার কথায় সাবিনা বেগম বিশ্বাস করলো। মাঝ থেকে মায়ার বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা, জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে একটা নতুন জামা পরে নে। অল্প সেজে নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর। ওদেরকেও বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। তুই একটু সুন্দর মতো সেজে গুজে থাকিস, কেমন? ফুপির কথায় মায়ের হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলল, কেন ফুপি? চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমি কেন সাজবো? মায়ের কথায় জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ার মা রেহিনা বেগম ধমক দিল। মায়াকে বলল, বেয়াদব হয়েছিস? মুখে মুখে প্রশ্ন করিস? তোকে যা বলেছে তাই কর। এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনই সেজে গুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকে পুনরায় হাঁটে। মায়ার সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ার। মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করলো না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে বলে এখন আর সাজলো না। মায়াকে সাজতে না দেখে রেহিনা বেগম ধমক দিতে গিয়ে আবার দিল না। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনি অনেক সুন্দর, সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়ালো না, বরং চুপচাপ থাকলো। মায়া নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পিছন পিছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠলো, খেয়ে দিয়ে মুখটাকে নিয়ে বসলো। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরও বাড়লো। মায়ার নানু বাড়ির চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। ওনারা রাতের ট্রেনে সকালে এসে পৌঁছালো আশুগঞ্জ। হইচই করে পুরো বাড়ি মেহমানে ভরপুর হলো। মায়ার চাচাতো, খালাতো, ফুপাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙা পাঞ্জাবি। মুক্তার বিয়ের স্টেজ করা হয়েছে মায়াদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখতে লাগলো। চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টার মতন থেকে আবারও চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদ পরতে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহিনা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু হ্যাঁ করে যাচ্ছিল পুতুল বনে। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতার পঞ্চমুখ মায়ের আত্মীয় স্বজন তার থেকে বেশি প্রশংসা করলো নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লম্বাটে গঠনের। নাদিমকে দেখে মায়ের আত্মীয় স্বজনের বেশ ভালো লেগেছে সবার। মায়ার সাথে নাদিমকে মানাবে ভালো এই প্রশংসাও করল। সারাদিন ভোর হইচই আর ব্যস্ততায় কাটলো সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজুর ধুম পড়ল মায়ের কাজিনদের মধ্যে, কারণ সন্ধ্যা নাগাদ কনে পক্ষ থেকে এক গাড়ি মেয়ে ছেলে মিলে যাবে ফাহাদের বাড়ি হলুদের ডালা নিয়ে।
সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলেমেয়েরা আগে আগে সেজেগুজে নিচ্ছে, কারণ মায়াদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতের সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়ারা যাবে আগে ফাহাদের বাড়ি, তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা এক রঙা শাড়ির আর অর্নামেন্ট গায়ে জড়ালেও মায়া আর জুই পড়লো একদম ভিন্ন। দু বোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন জামদানি জড়ালো গায়ে। শাড়ি দুটো বেশ দামি, আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছে বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্ট পরেও খুলে রাখলো, মায়ার মতো করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়া নিজের বাসন্তী রঙা শাড়ির সাথে একই রকম দেখতে গাঁদা ফুলের মালা দুটো দু হাতে পরলো। মুখে হালকা পাতলা মেকআপ করে ঠোঁটে টকটকে সিঁদুর লাল লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানলো। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়, স্কুল কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল করে। খান বাড়িতে যতবার গিয়েছে ঠিক ততবারই মায়া ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে, তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই নিয়ে দ্বিধা কাজ করলো। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞাসা করতেই জুই নিষেধ করলো আজ হিজাব না পরতে। মায়া কেমন দিমনা করে হাতের হিজাবটা রেখে দিল, তবে চুলগুলো খোলা রাখলো না, সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মালা পেঁচালো। কপাল থেকে গালের উপর 2 গাজি কাটা চুল ফেলে কানে ছোট ঝুমকো পরে সাজটা কমপ্লিট করে জুইয়ের দিকে তাকাতে জুই কানে ঝুমকো পড়তে পড়তে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তে। মায়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আচানক হেসে বলে উঠল, বাপরে আগুন, মাশাল্লাহ। জুইয়ের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। জুই কানের দুল পড়তে পড়তে মায়ার শাড়ির কুচি ঠিক করে দিল। দু বোন একই রকম সেজে গুজে রুম থেকে বের হতেই সবাই মাশাল্লাহ বলে বলে মুখরিত করলো। মায়ার ছোট ফুপি 2 ভাতিজির নজর কাটলো। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ার সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতন হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করলো আরও একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকেছিল, তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশলাদি বিনিময় করে জানতে পারলো তাকে যেতে হবে ফাহাদের বাড়িতে। নাদিম না করলো না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুই সঙ্গে মায়ার একজন বান্ধবী সুমিকেও ডাকলো। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতো 3 জনই নেমে আসলো প্রথম গাড়ির থেকে। মায়াকে নামতে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ের দিকে। মায়া নত মস্তিষ্কের হেঁটে গিয়ে বসল নাদিমের গাড়িতে। একটা বারের জন্য উপরের দিকে তাকালো না, কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করলো মায়ের প্রতি। জুই বিয়ের এত হইচইয়ের মধ্যেও কিছু একটা আঁচ করেছে নাদিমের পরিবারকে নিয়ে, কিন্তু সে এখনও শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনও থমকে গিয়ে তাকিয়ে মায়ার দিকে, আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কী দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পিছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ার পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিল, নিজের পাশে বসালো। নাদিম আসিফের ডাকে হুঁশে ফিরে ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসলো। আরিফ পাশের সিটে বসতে নাদিম ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে আরও একবার মায়াকে দেখে নিল। সন্ধ্যা 7টা। অবস্থানটা ফাহাদদের নিজস্ব বাড়ি। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে নয়, বরং ফাহাদদের নিজস্ব বাড়িতে করা হচ্ছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল, সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খান বাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদের বাড়িতে মায়ারা পৌঁছিয়েছে আরও ঘণ্টাখানেক আগে। এর মাঝে মায়াদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসাবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফাহাদের আকদের সময় খানবাড়িতে হয়েছিল।
তাই মায়া কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদের আনাগোনা দেখতে পেল, শুধু বাদ রইল রিদ খান আর আসিফ। রিদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বুঝে না রিদ খান এত সমাজ ছাড়া কেন, নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে তাতে এত তাল বাহানা করে কেন? এই লোককে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চায় না কেন সে? পারিবারিক অনুষ্ঠানেও কেউ মিস করে বুঝি, কী জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছে বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল, হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাইকে নিচে থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই, সবাই নিচে। হাতে গোনা 10-12 জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করছে। আজ সারা দিন ঠান্ডা হাওয়া বইছে। মায়া আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয় তো ভালো কিছু হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুয়ের খোঁজ করলো। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বুলালো। তখন দেখা গেল ফর্মাল গেটআপে রিদকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। হয়তো এখনো মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ার চোখে ঠিকই পড়ল গুরু গম্ভীর আর মেজাজি রিদকে। রিদ ধূপ ধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি রিদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটাপে এসছে রিদ খান, দুহাতের শার্ট কুনুই পর্যন্ত টেনে গুটানো, গায়ে কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবল, এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত? দেখে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দমাতে ধীরেই রিদ থেকে নিজের দৃষ্টি ঘোরাতে মুহূর্তে কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকেই চেয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল হৃদের থমকে যাওয়ার দৃষ্টিতে চোখ পড়ে। জড়তার আর অস্বস্তি বোধে হাঁসফাঁস করে দৃষ্টি ঘোরালো। মায়ার এত অস্বস্তিত বোধেও হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তন ঘটল না, সেই একইভাবে মায়ার দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে। মায়া আর চোখে হৃদের দিকে তাকালো, সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ার অস্বস্তি বাড়ল। হাঁসফাঁস করে ডালা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদে অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়ি ঘরের দরজায় দাঁড়িয়ে। আসিফ হৃদের পেছন পেছন উঠে আসলো ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেদিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুস্থির হলো, তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল, আসিফ। ভাই আপনার ফোন। আসিফের ডাক হৃদের কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো, ভাই। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাভ দৃষ্টি ঘুরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভিতর পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘুরালো মায়ার উপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ার দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পিছন সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত করলো না আসিফ চলে যেতেই হৃদ মোহাচ্ছন্ন ঘুরে মায়ার দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতে হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গানের ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতির পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ার দিকে তাকিয়ে। তার আজ এত হইচইয়ে রাগ লাগছে না, বরং বউয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সব কিছুতে মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভিতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তখনই ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না সে হৃদ খানের দিকে। কেমন বেহায়ার মতো তাকিয়ে লোকটা। মায়ের অস্বস্তি লাগাটাও বুঝতে চাইছে না আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সেজতি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুয়ের পেছনে। মায়া তাকাবে না করেও জুয়ের পেছন থেকে হালকা উঁকি মেরে
আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তখনই চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কমলা রঙা ফিনফিনে পাতলা মুসলিম জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠ ছড়িয়ে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবেই পড়েছে। কোনোই পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেলেও পেট ঢাকা চুলে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেমনভাবে শাড়ি পরে ঠিক তেমনভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে, তবে এই মুহূর্তে মায়ার দৃষ্টি শশীর সৌন্দর্যতা থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবুর শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিতা দূর করতে শশীর হাতের সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিক, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝল, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে, তারপরও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ার কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো, লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ার হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘোরালো। উচ্চ স্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দেবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োর ন্যায় হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতে গিয়ে হৃদের গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটল সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মিলালো হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখলো, তারপর খুব স্বাভাবিক ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ন ফাহাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে খাক ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আসিফ, এই অসময়ে আবার কোথায় যাচ্ছ তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন তো আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি খুব জরুরিভাবে। হৃদ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকে যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তে বলল, সে কি, হৃদ দেশে আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়লো কার সাথে? ও তো ভালো, ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো আমিও যাবো তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিন। তাছাড়া হৃদ ভাই চাচ্ছেন সবটা এখনই ঠিক হয়ে যাবে, ভয় পাইয়েন না। ভয় তো রাফিদকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরও বাড়বে। ভয় পাইয়েন না ভাই, হৃদ ভাই তো ঠিক সামলে নেবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন দিও। আচ্ছা ভাই। আসিফ হৃদের পিছন দৌড়াতে দৌড়াতে খাক ছেড়ে বলল, আরে ফোন তো আমার কাছে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই। কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দিব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাহিরে, জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগোতে দেখা হলো ভয়ার্ত হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজে ছিল এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কি সব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানা নেই হেনা খানের। আরাফ খান যখন হুট করে বুকে ব্যথায় বসা ঘর থেকে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে উনাকে নিয়ে শুয়ালো রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসলো। আয়নকে আরাফ খানের কথা জানাতে চেয়ে সেও তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজিত আয়ন সেদিকে দ্রুত দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতির কাছে বেখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডক্টর হিসেবে আয়নের জানা আরাফ খানের বর্তমান অবস্থা সম্পর্কে।
স্টেজের সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমের ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টি, বড় ঢালা, তো অপর হাতে আয়ন, হৃদয় নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ঢালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে 3টা ফোন থাকায় 2 হাতে মিষ্টির ঢালাটাও সামলে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থান পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখাই যাচ্ছিল সেজুতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মায়া এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ে বলল, আপু হেল্প করবো তোমায়? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদার আয়নের ফোন দুটো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। ফোন দুটো দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স। সাদা রঙা দুটো ফোন, দেখতে একদম নতুন। দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরলো 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ার সাথেও নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনি মায়ার পাশে বসেছিল বলে মায়ারও অস্বস্তি বোধ করেনি, কিন্তু একটু আগেই আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসাবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের উপর সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ নিতে পারেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটি চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ নাম্বারটা তুলে ফটাফট মেসেজ। স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মন গড়া ছন্দ লিখে পাঠাতেই টুং করে মায়ার কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালিভাবে তাকালো কোলের উপর পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবলো হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লিখল। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের উপর ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনলো, কিন্তু তেমন গায়ে মাখলো না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখল। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সেই একইভাবে কোলের উপর হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়া মেসেজের সাথে সাথে ওর কোলের উপর ফোনটা শব্দ করে উঠছে, সেটা মায়া খেয়াল করেনি তেমন। মূলত মায়ার ধারণাতে নেই যে মায়ার স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধহয় ভাগ্য মায়ার সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ার হতে চলল। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপর অয়ন, তারপর আয়ন থেকে সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটাই হলো মায়ের ভাগ্যের জোরে। আজ প্রকৃতিও চাইছে মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো, কিন্তু উপাস থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়া উপরের ঠোঁট দিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মিলাতেই মায়ের কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল তখনই। মায়া নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালিভাবে কোলের উপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতিকে খুঁজতে লাগলো ফোনগুলো দিয়ে দিতে। কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাঁটালো না কোলের উপর বাজতে থাকা ফোনটিকে নিয়ে। ভাবলো হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনিই থেমে যাবে। হলো তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে নিল। মনে মনে ভাবলো মায়ার স্বামী হয়তো মায়ের হুমকিগুলোকে সিরিয়াস নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোককে।
কিভাবে মায়ার কল আজ না রিসিভ করে থাকে সেটাও আজ দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়েই দ্বিতীয়বারের মতন কল করতেই সেই একইভাবে কোলের উপর থাকা দুটো ফোনের একটা ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো, তবে মায়া কোলের ফোনটা হাতে নিয়ে দেখলো না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টি এড়িয়ে গেল। আবারও সেই একই কাজ হলো। কোলের ফোনটা রিং বাজতে বাজতে বন্ধ হতেই মায়াও কান থেকে নিজের ফোনটা নামালো। মায়া এবার আরও বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখন ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়ার কল করার আগে বা পরে যে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও তো পারে। আজব। মায়া বিরক্তি আর রাগ নিয়ে তৃতীয়বারের মতন স্বামীকে উদ্দেশ্য করে কল লাগাতে আবারও সেই একইভাবে মায়ার কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠতে মায়া এবার বেশ বিরক্তি নিয়েই হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দেবে। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটোনের শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই, তাই কলটা রিসিভ করার মতন মানুষও নেই। অনবরত রিং বাজতে থাকা ফোনটা মায়া হাতে নিল কলটা কেটে দেবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালি চোখ পড়লো ফোনের স্ক্রিনের উপর নামটার দিকে। বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ করে দেখে মায়া বুঝলো ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল দিয়েছে, কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধানের চোখ ঘুরিয়ে সেজুতিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো কিছু একটা মনে হতেই। 1 মিনিট, ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়ের নাম্বারটা কার দেখলো? ওটা মায়ের ফোন নাম্বার ছিল না? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। গুটি গুটি সংখ্যা নিজের নাম্বারটা মেলাতে পেরে হাত কেঁপে উঠে মুহূর্তে ফোনটা পড়ে গেল কোলে। আর মায়া ফোনটাও ততক্ষণে কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে তরতর করে কাঁপতে লাগলো। বহু প্রত্যাশিত পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনিও। মায়ার ফোনটা ফ্লোরে পড়ে থাকায় অবস্থায় বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের উপর হৃদের ফোনটাও রিং অফ হয়ে স্ক্রিনে লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলো ছলো চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল এতক্ষণ ধরে মায়ার সবগুলো মেসেজ ফোনের উপর ভাসছে বেয়াদব বউ নামে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইলো ফোনটি কার সেটা দেখার জন্য, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়ায় খুলতে পারল না। শুধু নিজের মেসেজগুলো উপর দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টোপাল্টা মেসেজ করেছিল সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়া মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। আজ এই কান্না মায়ার কষ্টের নয়, বরং অতি আনন্দের। 2 বছর অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে। এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসলো। এই সময় কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না, আর কোনো কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দিবে না। ফোনটা যখন মায়ের কোলে এসেছে তার মানে মায়ার স্বামী খান বাড়ির ছেলেদের মধ্যে কেউ হবে। কিন্তু কে? আচ্ছা, এমনটা নয় তো যে লোকটা মায়াকে পূর্ব থেকে চেনে ইচ্ছাকৃতভাবে মায়ার কাছে নিজেকে লুকিয়ে রেখেছে, মায়ার সামনে আসতে চাইছে না? কিন্তু কেন কেন এত লুকোচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দেবে না। এই লুকোচুরি খেলাটায় আজ মায়া যে কোনোভাবেই হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ওর ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটার পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটাও হাতে নিয়ে দেখলো দুটো একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়া পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইলো, দেখতে চাইলো ফোনটা আসলে কার। কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল দুটোর ওয়ালপেপার চেক করলো, কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে। কিন্তু মায়াকে আবারও নিরাশ করে দুটো ফোনের একটাতেও ওয়ালপেপারে কোনো ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে সেই চিন্তায় একই জায়গায় বারবার অস্থির ন্যায় পায়চারি করলো। চট করে মায়ার মাথায় আসলো ফোন দুটো সেজুতি দিয়েছে মায়াকে, তার মানে সেজুতি বলতে পারবে এই ফোনগুলোর মালিক কারা। মায়া তরাক করে অস্থির ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতিকে খুঁজলো। দেখতে পেল মায়ার ঠিক পেছনে ছাদের একপাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটলো সেদিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থির ন্যায় হাতের ফোনগুলো সেজুতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল,
আপু, এই ফোনগুলো কার? সে যদি ফাহাদের ছবি তোলায় এতটাই মনোযোগী যে মায়া অস্থিরতা মুখ চোখ আউড়িয়ে দেখলো না ও, বরং সামনে তাকিয়ে মায়ের উত্তর দিয়ে বলল, অয়ন ভাইয়ার হবে। আয়ন? আয়ন? মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে আয়নের নামটা আওড়ালো। মায়ার আগেই সন্দেহ হয়েছিল আয়নকে। এখন সেজুতির মুখে আয়নের নামটা শুনতে আরো দৃঢ় বিশ্বাস হলো যে আয়নের সাথে মায়ার স্বামীর কোনো সম্পর্কিত থাকতে পারে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।